স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদ। 7.4 জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরে 4,266 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজস্ব বোর্ডের লক্ষ্য ধরা হয়েছে 2,48,190 কোটি টাকা, 5.5% নিচে মূল্যস্ফীতি রাখার লক্ষ্য ধরা হয়েছে বাজেটে। আজ আমরা আলোচনা করব প্রস্তাবিত বাজেট নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। জনাব মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ। বাজেট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বাজেটের অনেক আলোচনা এসছে, সমালোচনা হয়েছে এবার বাজেট নিয়ে। প্রথম যে সমালোচনা হয়েছে যে বলা হচ্ছে যে 15% ভ্যাট প্রায় সকল পণ্যে নির্ধারণ করা হয়েছে এবং ইউনিফর্ম ভ্যাট কার্যকর হয়েছে, এবং এটাই এবারে বাজেটের সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বিষয়টা। এবং এখানে বলা হচ্ছে যে প্রায় অনেক লম্বা একটা লিস্ট করা হয়েছে যেগুলো ভ্যাটের আওতামুক্ত করা হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন যে লিস্ট লম্বা করা হয়েছে, বলা হচ্ছে প্রায় 1000টি পণ্য, কিন্তু এর অধিকাংশই হচ্ছে অপরিচিত পণ্য। যেমন বলা হচ্ছে বিদেশ থেকে আনা ক্যান্ড মাছ বা বিশেষ ধরনের বাদাম, ক্যাশনেট, এগুলোর কোনো প্রয়োজন নাই। এগুলো শুধুই লম্বা করা হচ্ছে লিস্টটাকে। সমালোচকদের এই সমালোচনাকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। সমালোচনা তো হবেই, উচিত, ভালো। এটা আমাদের দেশের যে সবাই আমরা সচেতন, আমরা খোঁজ রাখছি সরকার কোথায় অর্থ পাচ্ছে, কিভাবে ব্যয় করছে, সুতরাং এটা নজরদারি করা জনগণের দায়িত্ব, এবং সেই সুবাদে আমি মনে করি খুব ভালো কাজ হচ্ছে। তবে একটা জিনিস আপনি যে বললেন যে এবার আমরা অনেকগুলো পণ্যকে 1000-এর মতো আমরা বাইরে রেখেছি, এবং আপনি বলতে চাচ্ছেন যে এর মধ্যে অনেক আছে অপ্রয়োজনীয় একেবারে ব্যবহৃত কম হতে পারে। কিন্তু এর হাটকে এই যে 1000-এর মধ্যে মাঝে সেন্ট্রালি প্রায় 400-500 পণ্য আছে যেগুলো আমাদের বাজারের একদম কেন্দ্রে অবস্থিত। নিম্ন আয়ের মানুষ, যেমন চালকে তো আপনি নিশ্চয়ই বলতে পারবেন না, ওই ধরনের চাল আগেও ছিল, খাদ্যপণ্য আগেও ভ্যাটের আওতায় ছিল, বাইরে ছিল। এবার আমরা কিন্তু মুক্ত করে দিয়েছি। চাল ডালে কোনো নাই, বেসিক কৃষি পণ্য সবসময় ভ্যাটের আওতা বাইরে ছিল, চাল আওতা বাইরে, এবার এটাকে ওয়াইডেন করেছি। চাল, ডাল, শাকসবজি, মাছ, মাংস, কৃষিজ পণ্য, এইগুলোকে বাইরে। এমনকি বাস ফেয়ার যেগুলো আমি যাই, এগুলো আমরা বাইরে করেছি। ট্রেনে, লঞ্চে যেগুলো বিলাসবহুল যান যেগুলো নয়, সেখানে সাধারণ মানুষ যেগুলো ব্যবহার করে, সেখানে আমরা বাইরে রেখেছি। ওষুধ, এসপিরিন, ডিসপিরিন, এসব নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোকে আমরা বাইরে রেখেছি। সুতরাং আমরা মনে করি যে আমরা কল্যাণের দিকে এইটা করেছি, যাতে করে নিম্ন আয়ের মানুষরা সুযোগটা পান। যেহেতু ভ্যাট অনেক পণ্যের ক্ষেত্রে এসছে, আমি যদি বিদ্যুৎ বিলের কথা বলি, যে বিদ্যুৎ বিলের সাথে এখন 15% ভ্যাট দিতে হবে, সেই হিসাবে মানুষের কিন্তু খরচ বেড়ে যাবে। যখন আমরা বলছি যে খরচ বাড়বে, তখন আবার কিন্তু বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে 5% নিচে। এটা কি কতখানি চ্যালেঞ্জ বলে আপনি মনে করেন? বিদ্যুতের পয়েন্ট আপনার একটু যেভাবে বললেন যে ঠিক আছে, এটা তো আমরা আলাদা করতে পারবো না, যে এক পরিবারের আয় কম, সুতরাং এখান থেকে আমরা ভ্যাট নিব না, এই জন্য আলাদা করা ডিফিকাল্ট। যদিও কোনো টেকনোলজি যদি বের হয়, ওইটা সম্ভব। ভ্যাটটা আগে ছিল সম্ভবত 5%, এখন সেটা বন্ধ করেছি। এইটা নিয়ে ইম্প্যাক্ট হবে, নো ডাউট, বাট এটা তো স্বীকার করতে হয় যে আমরা সকলকে বিদ্যুৎ দিচ্ছি। এখন আমাদের নতুন হাজার কিলোমিটার নতুন লাইন নির্মাণ করতে হচ্ছে, নতুন সাবস্টেশন নির্মাণ করতে হচ্ছে, নতুন পাওয়ার জেনারেট করতে হচ্ছে। এবং এটা বাস্তব সত্য, কিন্তু আপনি জানেন যে এই দেশে বিদ্যুৎ খাত ভর্তুকির একটা প্রধান কেন্দ্র ছিল, কৃষি এবং বিদ্যুৎ খাত। এই বিদ্যুৎ খাতকে আগাগুলো আমরা ভর্তুকি দিয়ে দরজায় নিয়ে যাচ্ছি, আর এখন যেভাবে সবার কাছে নিয়ে যাচ্ছি, অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন। সেখানে আমি স্বীকার করি যে আপনি যেটা বললেন যে এখানে আমরা ভ্যাট আসার পরে দাম বাড়বে, কিন্তু এইটাও ঠিক যে উৎপাদনও বাড়বে। উৎপাদন বাড়বে কীভাবে? ছোট ছোট গৃহস্থ যারা আছে, বিদ্যুৎ পেলে তারা ছোটোখাটো কাজ করবে, সেটাও উৎপাদন সহায়ক হয়। মুরগি প্রতিপালন হোক, মাছ প্রতিপালন হোক, পড়াশোনা করুক বাচ্চারা ঘরে বসে, এগুলো সবকটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। সুতরাং প্লাস মাইনাস করে আমরা মনে করি যে এই ভ্যাট আমরা বাড়িয়েছি বিদ্যুতের উপরে, সেটা আখেরে অন্যায় হবে না। সেক্ষেত্রে ওভারঅল ইম্প্যাক্ট এবং মূল্যস্ফীতির ক্ষেত্রে, ইনফ্লেশনের ক্ষেত্রে এটা কতটা যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5%-এর নিচে চিন্তা করা হচ্ছে, আমরা এটা ধরে রাখতে, এইটা আমাদের মেজর একটা গোল। তো আমরা পারবো কিভাবে? আপনি ঠিকই বলছেন, পারবো এইভাবে। আমরা আশা করছি গত কয়েক বছরে যে ট্রেন্ড যে দেখছি, উৎপাদন হচ্ছে, কিন্তু চালের উৎপাদন বলুন বা আপনি শাকসবজি, মাছ, যে নিত্য প্রয়োজন উৎপাদন কিন্তু বাড়ছে, দেশে সরবরাহ বাড়ছে। আমরা যদি গিটগুলো খুলে দেই, চলাচলের গিটগুলো খুলে দেই, এবং খোলার আপনার চেষ্টা চালাচ্ছি, রাস্তাঘাটে যদি এই যে কতগুলা অহেতুক
বিষয় আছে রাস্তায়, আমরা প্রায় যেমন চাঁদাবাজি বলা হয়, এইগুলোকে নিয়ন্ত্রণ করি আমরা উত্তরবঙ্গে প্রচুর শাকসবজি পাচ্ছি, এগুলো আসবে বাজারে। সুতরাং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপর যদি আমরা ধরে রাখতে পারি, চালটা নিয়ে একটু আশঙ্কা আছে, সম্প্রতি চালে একটা প্রেশার লক্ষ্য করে গেছে। এটাকে আমরা চাল ইম্পোর্ট করছি, আপনি দেখেছেন 10 লক্ষ টন চালের অর্ডার আমরা ভিয়েতনাম থেকে দিয়েছি, আমরা আবার স্টক বিল্ড আপ করছি। আমরা যদি চাল এবং নিত্য প্রয়োজনীয় অন্যান্য তেল, ভোজ্য তেল, এইগুলাকে ধরে রাখতে পারি বর্তমান পর্যায়ে, তাহলে আমার যে মূল উদ্দেশ্য 5.3 নিচে আনা, হয়তো আমরা পারবো। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমরা নেব ছোট্ট একটি বিরতি, নিচ্ছে একটি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। শুরু করছি আবার আলোচনা। যারা মাননীয় অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী, আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে হচ্ছে বাজেটের আরেকটা বড় অংশ এসেছে ব্যাংকে টাকা রাখলে খরচ বেশি হচ্ছে, অর্থাৎ যে আবগারি শুল্কের কথা বলা হচ্ছে, সেটা যেটা ছিল আগে 500 টাকা, সেটা এখন 800 টাকা করা হচ্ছে ন্যূনতম স্ল্যাবে, 1 লক্ষ টাকা স্ল্যাবে। এইটার যারা মধ্যবিত্ত অন্ত বাংলাদেশের মানুষ আছেন, তারা এটা নিয়ে অনেক কথা বলছেন। কথা আমরা শুনছি, আপনি কিভাবে দেখেন এটা? কথা আমরা শুনছি, শুনেছি। তবে আপনাকে একটু স্লাইড আমি সংশোধন করতে চাই এখানে। 1 লক্ষ টাকা পৌঁছার আগ পর্যন্ত, মানে 99,000 পর্যন্ত কিন্তু জিরো ট্যাক্স। কোনো আগে এখানেও 500 টাকা ছিল, আপনি আগাগুলো এখানে 500 দিয়ে আসছেন, এবার আপনাকে আমরা সম্পূর্ণভাবে খারাজ করে দিয়েছি। 1 লক্ষ যখন পৌঁছাবেন তখন আপনাকে ক্লিক করে 500 টাকা আগে দিতেন, এখন 800 দিবেন। হ্যাঁ, কিন্তু এটার স্ল্যাব আসলে কয়েক ধাপে বর্ধিত করা হয়েছে। 2 লক্ষ হলে একটা লেভ, 15 লক্ষ, 10 লাখ হলে, কোটি হলে, এটা তো ভালো দিক। আপনারা সবসময় বলেন যে আয় বেশি হলে সেখানে আপনারা ট্যাক্স করেন। আপনারা সবসময় বলেন না যে সরাসরি ট্যাক্সে যান, যাদের কাছে বেশি আছে তাদেরকে নেন, কম আয়কে রিলিফ দেন। 1 লক্ষ টাকার অ্যাকাউন্ট যা আছে বাংলাদেশে, 80% মতো অ্যাকাউন্ট আছে 1 লক্ষের নিচে। তার মানে আমাদের এই পদক্ষেপের ফলে আগে সবাই 500 করে দিতেন, আমরা সম্পূর্ণ এটা মুছে ফেলেছি। এইটা কেন বলা হচ্ছে না আমি বুঝতে পারছি না। এই ট্যাক্সটা আগাগোড়া ছিল, এই সিলিংটা আসলে বাড়ানো যায় কিনা, যেহেতু এটা প্রস্তাবিত বাজেট, আপনারা চিন্তা করবেন কিনা কখনো যে 1 লক্ষ 2 লক্ষ করা যায়, উচিত কিনা? অ্যাবসলিউটলি আমরা কথা শুনছি, আমি নিজেও শুনেছি কয়েকটা টক শোতে এবং আলোচনায়, আমি কয়েকটা সেমিনারও গেছি। আমি বুঝতে পারছি, আমার কর্তৃপক্ষকে আমি বলবো এটা, এবং এখনো মহান সংসদে আলোচনা হবে, সাংসদরা ইনশাআল্লাহ তাদের মতামত দিবেন, দিয়ে পরে এখানে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট হয়, সেটা আমার ব্যক্তিগত কোনো আপত্তি প্রশ্নই উঠে না। তবে আমি যেটা বারবার কারেক্ট করতে চাচ্ছি, এটা নতুন কোনো আবগারি নয়। এই আবগারিটা আগে ছিল ইউনিভার্সিটি 500 ছিল, আমরা এটাকে কেটে নিচের দিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, জিরো ট্যাক্স। এটা তো কেউ বলছে না। এর উপরে আমরা হায়ার ইনকামে আমরা হায়ার ট্যাক্স, এবং বছরে একবার। এটা ভুল বুঝাবুঝি, বলা হয় লেনদেনে নয়। আজকে আমি কাগজে দেখেছি, প্রথম শ্রেণীর কাগজ জাতীয়, বলা হচ্ছে লেনদেনে কাটা হবে। নো, এইটা বছরে সর্বোচ্চ হাইয়েস্ট অ্যাকাউন্টের হাইয়েস্ট ট্রানজাকশনের উপর করা হবে। এটা এই বছরে একবারই নেওয়া হবে, যে সত্য কথা, এই বছর আর নেওয়া হবে না। তো এটা তো সেক্ষেত্রে করমুক্ত আয় সীমা কিন্তু অপরিবর্তিত রাখা হয়েছে। এটা কি ভালোভাবে দেখছেন না আপনি এটাকে? এটা নিয়ে আমার ধারণা ছিল যে হয়তো কিছু বাড়বে, আমার ধারণা ছিল, আমি নিজে একজন নাগরিক হিসাবে। সেটা নানা বিচার করে এদিক ওদিক ছাড় দিয়ে বোধহয় এটাকে বাড়ানো হয় না, ওখানে রাখা হয়েছে। তো ওখানে রাখা হয়েছে, ওখান থেকে আমরা একটু রেভিনিউ আশা করছি হয়তো এই জন্য। এটা আমি সরকারি সিদ্ধান্ত, তো আমরা ইয়েই করবো। তো এইটা নিয়েও আলোচনা হবে আমার ধারণা, দেখা যাক কী হয়, কর্তৃপক্ষ কী করেন। তবে আমি মনে করি ট্যাক্সের আমাদের একটা সার্বিকভাবে কালচার একটা আছে, নেগেটিভ কালচার। ট্যাক্সে কেউ আমরা যেতে রাজি নই। 2.5 লাখ টাকা নিট যদি আপনার থাকে বছরের শেষে, সেখানে সামান্য টাকা দিবেন, নাগরিক দায়িত্ব এটা আমাদের, আমরা অবশ্যই দেওয়া উচিত। কিন্তু আমরা দুর্ভাগ্য যে অনেকে এটা রাজি হন না। যদি বাড়িয়ে পরে 3 লাখ টাকা করা হয়, 3 লাখ করা হয়, সেটা কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে। তবে একটা জিনিস, এক জায়গায় হাত দিলে অন্য 10 জায়গায় এটার প্রভাব মানে পড়বে। এমন এক অদ্ভুত জিনিস, মানে ইন্টারনালি লিঙ্কড। এখানে আপনি যখনই একটু রিলিফ দিলেন, অন্য জায়গায় এটা আনরিলিফ হয়ে যাবে, এটা দেখতে হবে আমাদের। আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে সঞ্চয়পত্রের উপর যে সুদের হার, সেটা আসলে কমার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং কমবে বলা হচ্ছে। এবং এর ফলে যে সাধারণ মানুষ যারা সঞ্চয় করেন, তারা কিন্তু মূলত সঞ্চয়পত্রই করে থাকেন। তারা আসলে স্টক মার্কেটে অনেক ঝুঁকিপূর্ণ জায়গা, সেখানে তারা যেতে চান না। তাহলে তারা কোথায় সঞ্চয় করবে, কিভাবে? আর তো কোনো জায়গা নেই। অনেকদিন যাবত আমাদের চাপ ছিল সরকারের উপরে। কাদের চাপ? পণ্ডিতরা করেছেন, ব্যবসায়ীরা করেছেন, যে আপনার সঞ্চয়পত্রের দরটাকে আপনার সমুন্নত যদি না করেন, না নামান, তাহলে টাকা
সব সঞ্চয় চলে যাচ্ছে, ফলে গিয়ে কমার্শিয়াল সাইডে টাকার ঘাটতি হবে। আপনারা এটা যদি কমান তাহলে ওই দিকে টাকা বেশি যাবে, এবং ওই দিকে টাকা বেশি থাকলে ব্যাংকগুলো তখন তার ইন্টারেস্ট রেট নামাবে। ইন্টারেস্ট রেট নামলে ইনভেস্টমেন্ট বেশি হবে, এটা সোজা সরল অঙ্ক। কিন্তু আমরা এটা করিনি কেন জানেন? কারণ এটা দীর্ঘদিনের একটা ব্যাপার। এই সঞ্চয়পত্রে একসময় 17-18% সুদও ছিল এই দেশে। আপনারা হয়তো তখন জন্মই হয়নি, অনেক আগের কথা বলছি। এটা কমে কমে এখন কত আসছে? এখন সর্বোচ্চ 9%, 8%। এটা আরো কমা উচিত, অন্য দেশে 1-2 বেশি নয়। সুতরাং সেই সুবাদে আমরা মনে করি এটা এখনো হয়নি, কিন্তু বিবেচনা করা হচ্ছে অনলি ফর দ্যাট। এবং আরেকটা দিক অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা কল্যাণ দিকটা। এইটা সব নিম্ন আয়ের মানুষ বেশিরভাগ তারা সঞ্চয় করে এটা রাখেন, ধরুন পেনশনার্স, এইটা মনে রাখতে হয়। এই একটা সামান্য আয় আমরা অনেক ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছি না, কৃষিতে দিচ্ছি, গ্যাসে দিচ্ছি, বিদ্যুতে দিচ্ছি, অনেক জায়গায়। এখানে মনে করেন এটা ভর্তুকি মনে করেন যেভাবে আছি আমরা। আবার এটা আলোচনার পর্যায়ে আছে, আমি কোনো চূড়ান্ত মন্তব্য করতে পারবো না। ধন্যবাদ। আমরা নেব একটি বিরতি। থ্যাংক ইউ। নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুশীলা। আজ আমরা আলোচনা করছি প্রস্তাবিত বাজেট নিয়ে। এনে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান। জনাব মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা যারা বাজেটের কথা বলি, প্রতি বছর বাংলাদেশে আমরা যখন বাজেট ঘোষণা হয় বা বাজেট পরবর্তী আলোচনা হয়, উত্তপ্ত আলোচনা হয় সবসময়, এবং বড় ধরনের পরিবর্তন হয়, যেটা হচ্ছে ট্যাক্স রেজিমে একটা বড় ধরনের পরিবর্তন হয়। ব্যবসায়ীরা প্রায় বলে থাকেন যে প্রতি বছরের এরকম আসলে এই ধরনের পরিবর্তন না করে একটা ইউনিফর্ম থাকা, একটা ব্যবস্থা থাকা যেতে পারে, যখন একটা সেক্টরের জন্য 5 বছরের একটা প্ল্যান থাকা যেতে পারে, এবং যেটা আগামী 5 বছর অন্তত কন্টিনিউ করতে পারে। এতে ব্যবসায়ীদের যেমন সুবিধা হয়, ট্যাক্স রেজিম বুঝতে বা অ্যাব্রাপ্টলি কোনো পরিবর্তন হয় না, এতে ব্যবসারও সুবিধা হবে, সরকারও সুবিধা হবে। এবং ব্যবসায়ীরা এটাও বলেন যে তাদের সবসময় তাদের স্টেক হোল্ডার মিটিংয়ে ব্যস্ত থাকতে হবে না, তারা ব্যবসা ভালো করতে পারবেন। এই ধারণাটা আপনি কিভাবে দেখেন, একজন মন্ত্রী নয়, আপনি অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী হিসেবে? আমি স্টেক হোল্ডার্স, প্রিন্সিপাল স্টেক হোল্ডার্সদের প্রতিনিধি হল বিসিসিআই। জি, এই ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে। তাছাড়া অন্যান্য চেম্বার আছে, বিসিআই আছে, এমসিসিআই আছে, বিজিএমই আছে, অনেক বিজিএমই আছে। আমাদের মতো আমাদের তুলনায় বেশি আলোচনা উদ্ধার কোনো সরকার অতীতে করে না, এটা দাবি করতে পারি। নিত্য নৈমিত্তিক তাদের সঙ্গে বসছি, আলোচনা করছি, এবং আমি যেটুকু দেখেছি তাদের সর্বশেষ যে প্রতিক্রিয়া ওভারঅল পজিটিভ। আচ্ছা, সার্বিকভাবে পজিটিভ। আমরা আশা করি যে 100-এ 100 পাবো। তো আমার ধারণা তারা 70-80-তে আছেন, হুইচ ইজ গুড। আর 5 বছরের কথা যেটা বলছেন যে একটা স্টেবল পলিসি, স্টেবল পলিসি নট ফর ট্যাক্সের জন্য তো আমরা বছরের পর বছর রিভিউ করতেই হবে, কিন্তু আমরা ইম্পোর্ট পলিসি, আমাদের এক্সপোর্ট পলিসি, আমাদের ট্যাক্সের ট্যাক্স হলিডে যেটা দিয়ে রেটটাও ঠিক রাখতে হবে, রেটটাও আমরা কিন্তু বড় অংশ নিউ ইনভেস্টর যারা আছে তারা তো ট্যাক্স হলিডে পাচ্ছে ফর 7 to 10 years। আপনি যদি উত্তর বাংলায় গিয়ে করেন 10 years হলিডে পেতে পারেন, হলিডে মানে জিরো ট্যাক্স। এছাড়া আমদানি যেগুলা মালামাল হবে বাইরে, সেগুলা ইন্টারমিডিয়েট গুডস অথবা ক্যাপিটাল গুডস, আমরা তো এখন সেতে শুল্ক দিচ্ছি না, আপনাকে আমরা বিজনেস করার সুযোগ দিচ্ছি। সুতরাং সার্বিকভাবে তারা মনে হয় একটা স্বস্তির মধ্যে আছেন। শুনেন, বেশি প্রবৃদ্ধি, বেশি ট্যাক্স, নিত্যনৈমিত্তিক বড় করে প্রবৃদ্ধি, আরো বড় করে ট্যাক্স। কারণ আপনার প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার যে বিভিন্ন অবকাঠামো আপনি ইউজ করেন তারও তো প্রয়োজন আছে। ইউ ডোন্ট পে ফর দ্যাট। এই কনস্ট্রাকশন বিল্ডিং আমাদের করতে হয়, রোডটা আমাদেরকে বানাতে হবে, বন্দরটা আমাদেরকে বানাতে হবে, বিদ্যুৎ উৎপাদন আমাদের করতে হবে। সুতরাং এটা ইউজ করে আপনি ব্যবসা করবেন, লাভ করবেন, হুইচ ইজ গুড, অন্যায় নয়। সেই লাভের সামান্য একটা অংশ আপনি দিচ্ছেন আমাকে ইন টু ওয়েজ। একটা দিচ্ছেন ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স দিস ওয়ে, আর দিচ্ছে জনগণ ভ্যাটের মাধ্যমে। আপনি দিচ্ছেন না, কিন্তু ব্যবসায়ীরা ভ্যাট দিচ্ছেন না, তারা কালেক্ট করে আমাদেরকে জমা দিচ্ছেন। এই ভুল ধারণাটা আমাদের দূর করা উচিত। ব্যবসায়ীরা ভ্যাট দেন না, কনজিউমাররা দিচ্ছেন, কনজিউমার দিচ্ছে, এবং সকল ব্যবসায়ী দেন না। ছোট ব্যবসায়ী, পাড়ার আপনার যে দরকার দরজার সামনে দোকান, ভ্যাট দিচ্ছেন না। কাঁচা বাজার বিশাল বিশাল ঢাকায় যেগুলো আছে, আমাদের বঙ্গবাজার হোক বা এখানে যে আমাদের কারোর বাজার হোক, নো ট্যাক্স। বাৎসরিক তাদের খরচ যদি ব্যালেন্স যদি মানে 90-30 টার্নওভার যদি 30 লক্ষ নিচে হয়, তাহলে 36 লক্ষ, এখন 36 লক্ষ দেওয়ার কথা নিচে জিরো। জি, তার মানে যে লোকে ছোট একটা বাক্স নিয়ে বসে ব্যবসা করতেছে, পান টান বিক্রি করতেছে, সুইট বুট বিক্রি করছে, জিরো ট্যাক্স। এখন যদি তার দোকানে কোকাকোলা থাকে, তার দোকানে উন্নত মানের লাক্স সাবান থাকে, আপনি ট্যাক্স দিবেন না। কিন্তু এই সাবানটা যদি আপনি বড় স্টোরে কিনেন, আপনাকে দেখা যাবে 1 টাকা ট্যাক্স পড়ে গেছে। জি,
বিকজ আমরা ছোট দোকানগুলোকে আমরা আওতার বাইরে রেখেছি। আমরা মনে করেছি এখানে স্মল আয়ের মানুষেরা কেনাকাটা করেন, এই তো ব্যাপার। আরেকটা বিষয় আপনার জানতে চাচ্ছি যে আমরা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের কথা বলছি, আমরা বলছি দীর্ঘদিন ধরে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট অনেকটা স্থবির হয়েছে, এর কারণটা কি? শুনে ইনভেস্টমেন্ট হয় দুটা কারণে। জি। লোকের মার্কেটের ডিমান্ড প্রিন্সিপাল কারণ, আর না হয় এখান থেকে নিয়ে এক্সপোর্ট করে বাইরে বহির্বিশ্বে বিক্রি করা। রাইট। যেহেতু আমাদের বলা হয় স্বল্প, বহু লেবার আছে আমাদের এখানে অ্যাভেলেবল, সুতরাং অনেক ইনভেস্টররা মনে করে এখানে গিয়ে প্রসেস করে মাল পাঠালে লাভ বেশি হবে, কারণ আমি কম মূল্যে লেবার পাবো, এইটা একটা আইডিয়া। আর আমাদের লোকাল মার্কেট যেটা, এখানে এমন কোনো মার্কেট নয় যে আমরা উচ্চ পর্যায়ে জিনিস ব্যবহার করতে পারবো, ওই পর্যায়ে আমরা পুরোপুরি পৌঁছে, যদি আমরা পৌঁছাচ্ছি এখন। আর নৈমিত্তিক জিনিস যেগুলা টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, গামছা, লুঙ্গি, এগুলো তো আমাদের ইনভেস্টররাই তো পারে, এর জন্য তো বহির্বিশ্বের ইনভেস্টর আসলে কোনো প্রয়োজন নেই, আমরা চাইও না। আমরা চাই এইটা আমাদের স্মল ইনভেস্টররা ইউজ করুক, সেখানে আমাদের যথেষ্ট সাপ্লাই, যেমন গার্মেন্ট ইন্ডাস্ট্রি বড়, কিন্তু আমার বাইরে কাউকে আসতে দিচ্ছে না। সুতরাং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট হচ্ছে না, এটা বলা ঠিক নয়। আমাদের হচ্ছে না একটাই কারণ, যদি আমাদেরকে এখানে যেমন আমরা ইপিজেড অনেকে করছেন, ইপিজেড নিয়ে অনেক প্রশ্ন আছে, কারণ আমাদের লেবার আমরা চিপ বলি, কিন্তু তাই বলে তো অত চিপ নয় যে পানির মূল্য আমরা দিয়ে দিব, আর পানির মূল্যে কেন আমরা দিব, এটা বাজারের প্রশ্ন আছে। সুতরাং সার্বিকভাবে মিলে কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে যেগুলো আপনি দেখছেন না, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, গ্রামাঞ্চলে যে আমাদের কাজগুলো হচ্ছে সরকার করছেন, আমাদের পরিবারগুলোর সক্ষমতা বাড়ছে, পরিবারের ছেলেটা স্কুলে যাচ্ছে, মেয়েটা স্কুলে যাচ্ছে, সেগুলো ইনভেস্টমেন্ট। পরিবারে একটা নতুন গরু কিনছে, গাভী কিনছে, দুধ পাচ্ছে, সেটা ইনভেস্টমেন্ট। ঘরের চাল পাল্টিয়ে খড় থেকে টিনে চলে গেছে, ভালো ইনভেস্টমেন্ট। ওয়ালটাকে ভেঙে, মাটির ওয়াল ভেঙে সেখানে টিনের বা ইটের ওয়াল করছে, ইনভেস্টমেন্ট। টিউবের গাড়ছে ঘরের সামনে, একটা ভালো পানি খাচ্ছে, একটা বেটার লেট্রিন স্থাপন করছে, দিস আর ইনভেস্টমেন্টস। এগুলো তো আমি দেখি না। আমি একটা বিষয় আপনি করে পোশাক শিল্পের কথা আসি। বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্ট আর্নিং সেক্টর, সেখানে তাদের কর্পোরেট ট্যাক্স 20 থেকে 15% করা হয়েছে, এবারে বাজেট প্রস্তাব করা হয়েছে, কিন্তু উৎস কর যেটা ছিল সেটা আসলে 0.7% যেটা ছিল সেটা এখন 1% হয়ে যাবে। সেক্ষেত্রে কি আসলে দীর্ঘদিন ধরে পোশাক খাতের যারা ব্যবসা, তারা এখন দাবি তুলে আসছেন উৎস করটা কমানোর জন্য পোশাক খাতে, তাদের সঙ্গে অনেক আলোচনা হয়েছে। আমার ধারণা তারা মোটামুটি এটা মেনেছেন, কারণ অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা ছাড় দিয়েছি, ছাড় দেওয়ার পরে এখানে এটা তার বেড়েছে বলে ধারণা। এবং পোশাক শিল্প এমন এক পর্যায়ে পৌঁছেছে, এখন ম্যাচিওর পর্যায়ে আছে, এখন এটা দিতে পারে। এখন আমরা প্রাথমিক পর্যায়ে থেকে পোশাক শিল্পকে নানাভাবে সুযোগ দিয়ে এসেছি, এখন তাদেরও দেওয়ার সময়। আমরা মনে করি এটা অন্যায় নয়। হাওয়ার আপনি জিতে বলছি, এটা প্রস্তাবিত কর, সংসদে আলোচনা হচ্ছে, দেখা যাক কি হয়, কোথায় দাঁড়ায়। আর একটা বিষয় আপনার কাছে, আমাদের সময় শেষ, প্রশ্ন আপনার কাছে যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা আমরা দীর্ঘদিন শুনে আসছি, কিন্তু এখানে কখনোই ঠিক সেই অর্থে আশাব্যঞ্জক বিনিয়োগ আসছে না এই ক্ষেত্রে। এবং মূল কারণ বলা হচ্ছে যে সরকারের পলিসি সাপোর্ট, ব্যবসায়ীরা বলছেন যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেই বিষয়ে তারা পরিষ্কার নয়। এটা টেকনিক্যাল ব্যাপার। রিটার্ন অন ইনভেস্টমেন্ট পলিসি সাপোর্ট বলতে কি বোঝায়, ঠিক আছে? পলিসি আমরা একটা পিপিপি অফিস করেছি, আমরা ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করেছি। আমরা বলছি আপনি এসে আমাদের পিপিপি অফিসে যোগদান করুন, আমরা সকল কাজ করে দিবে। কারণ বাস্তবে আপনারা করেন কিনা এটা ভিন্ন বিষয়, আমরা তন্ত্রের কিছু বিষয় আছে, আমরা তন্ত্রের আইন কানুন আছে, এগুলোকে সংস্কার করার প্রয়োজন। পিপিপিতে তো আমরা অনেক কাজ করেছি, তো আমরা হানি ফ্লাইওভার তো পিপিপি তো হচ্ছে, কিন্তু দীর্ঘ সময় আমাদের হচ্ছে, এখন এমআরটি হচ্ছে, পিপিপি তো এগুলো আরো আসবে। ধন্যবাদ, আমাদেরকে শেষ করতে হচ্ছে জনাব এম এ মান্নান। আজকে শেষ করছি, নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আমরা ধন্যবাদ। বাজেটটা ভালোভাবে গ্রহণ করবেন সব, আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।